শুভেচ্ছা সবাইকে। আলোচনা করব আজ শিল্প অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের ফার্মের বিক্রয় আয় সর্বোচ্চকরণ তত্ত্বটি। যে কোনো তত্ত্বে প্রেজেন্টেশনের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা যখন ফার্মের বিক্রয় আয় সর্বোচ্চকরণ তত্ত্ব কিংবা অন্য কোনো তত্ত্ব লিখতে যাব, প্রথমে আমরা একটু বিভিন্ন ধাপে আমাদের প্রশ্নের উত্তরটা সাজিয়ে নেব। তো ফার্মের বিক্রয় আয় সর্বোচ্চকরণ তত্ত্বের প্রথমে আমরা একটু শিরোনাম বা হেডিং দিতে পারি। খুব ছোট একটা হেডিং দিলেই হবে। যেমন এখানে আমি দিয়েছি ফার্মের বিক্রয় আয় সর্বোচ্চকরণ তত্ত্বটা কে দিয়েছেন, বমল দিয়েছেন কত সালে এবং কোথায় দিয়েছেন সেটি। এরপরে আসবে মূল বক্তব্য। মূল বক্তব্যে আমরা ফার্মের বিক্রয় আয় সর্বোচ্চকরণ তত্ত্বটি সম্পর্কে একটু ইলাবোরেট করে বলবো। বমলের মতে ফার্মের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, না বিক্রয় আয় সর্বোচ্চকরণ। যেহেতু এটি বিক্রয় আয় সর্বোচ্চকরণ তত্ত্ব, আমরা বুঝতেই পারছি এখানে মুনাফার চাইতে বিক্রয় আয় সর্বোচ্চকরণটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। বমল তার বিক্রয় সর্বোচ্চকরণ তত্ত্বে বলেছেন বিক্রয় আয় সর্বোচ্চকরণের মাধ্যমে ফার্ম বেশি মুনাফা অর্জন করতে পারে, তবে ন্যূনতম মুনাফার বাধা সত্ত্বে বিক্রয় সর্বোচ্চকরণ করতে হবে, নয়তো এটি চরম আকার ধারণ করবে, অথবা ন্যূনতম মুনাফার চেয়ে বেশি মুনাফায় বিক্রয় সর্বোচ্চ করা। এর মানে হচ্ছে বিক্রয় সর্বোচ্চকরণ করতে হবে, কিন্তু ন্যূনতম একটা মুনাফা রাখতে হবে, নইলে ফার্মের লস হয়ে যাবে। এখানে বিশ্লেষণ, মূল বক্তব্যের পরে একটু বিশ্লেষণে যাওয়া যায়। এখানে খুব ছোট করে বমলের বক্তব্যকে দুই ভাগে ভাগ করা যায়। এভাবে তারপর দুইটা ভাগ করে ন্যূনতম মুনাফা অর্জনের সাপেক্ষে বিক্রয় সর্বোচ্চকরণ এবং মুনাফাকে শর্ত না বিবেচনা করে বিক্রয় সর্বোচ্চকরণ, এই দুইটা লাইন দিলেই খুব সুন্দর হয়ে যাবে। বিশ্লেষণের পর আমরা শর্তে চলে আসব। এখানে দুইটা শর্ত আছে, প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত। শর্তগুলো আমরা বুঝে বুঝে লিখে ফেলবো। প্রথম শর্তটার মানে হচ্ছে মোট আয় যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক আয় তখন সর্বনিম্ন হয় এবং প্রান্তিক আয়ের ঢাল ঋণাত্মক হয়। হচ্ছে বমলের বিক্রয় সর্বোচ্চকরণের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট আয়, মোট ব্যয় এবং মুনাফা নেওয়া হয়েছে। চিত্রটা আবার আঁকছি, কলম দিয়ে আঁকছি। প্রথমে আমরা টিআর রেখা নিলাম। টিআর রেখা হচ্ছে প্রথমে বাড়ে এবং পরবর্তীতে হ্রাসমান, টিআর রেখা। আর টিসি রেখা সবসময়ই ক্রমবর্ধমান হারে বাড়ে। টিআর রেখা এবং টিসি রেখার যেখানে সমান সেখানে মুনাফা শূন্য। এখন আমরা মুনাফা রেখাটা একটু নিচ থেকে নেব। এই যে এখানে মুনাফা শূন্য। আমরা মুনাফাটা এটা যতটুকু ততটুকু নেওয়ার চেষ্টা করব। এটাও প্রথমে বেড়ে তারপরে ক্রম হ্রাসমান হারে নিচে নামবে। এটা হচ্ছে আমাদের মুনাফা রেখা। এবার এখানে সর্বোচ্চ বিন্দু যেটা, এখানে যেটা সর্বোচ্চ বিন্দু, এই দুইটাকে আমরা এক করে দেব। মানে আমার চিত্র যেহেতু আমি অত বেশি সতর্কভাবে আঁকছি না, ভিডিও করতে করতে আঁকছি, আমরা এখানেই ধরলাম এটা হচ্ছে সর্বোচ্চ মুনাফা বিন্দু। তারপর আরও একটা দিলাম, এখানে তিনটাই দিলাম। এখান থেকে যদি এখানে চিহ্নিত করি, এটা হচ্ছে পাই 1 প্রথম মুনাফা বিন্দু, পাই 2, পাই 3। আমরা এগুলোকে একটু চিহ্নিত করে নিই। এখানে Q0, Q1, Q2 যেহেতু উৎপাদনের পরিমাণ, Q4, Q0 আর Q4 বিন্দুতে হচ্ছে টিসি আর টিআর সমান। এখানে মুনাফা শূন্য, এদিকে আমরা ধরলাম টিসি টিআর পাই। বমলের মতে ফার্ম উৎপাদন Q3 পর্যন্ত করবে, তবে এখানে মুনাফা সর্বোচ্চকরণ হয় এম বিন্দুতে। কিন্তু আমরা যদি এখানে দেখি মুনাফার পরিমাণ পাই নট, আমরা যদি সর্বোচ্চ মুনাফা বিবেচনা না করে কিছুটা কম মুনাফাতে উৎপাদন করি Q2 বিন্দুতে, তাহলে আমাদের মুনাফা হয় পাই 2। আমরা যদি আরও কিছুটা মুনাফা ছাড় দিয়ে Q3-তে উৎপাদন করি, সেক্ষেত্রে আমাদের মোট মুনাফা হয় পাই 3। অর্থাৎ আমাদের বিক্রয় বাড়ছে, সে কারণে আমাদের মুনাফা বিক্রয় আয় সর্বোচ্চকরণের মাধ্যমে ঠিকই কাম্য অবস্থায় যাচ্ছে। একইভাবে এখানে যদি আমরা খেয়াল করি
Q1 greater than Q2 greater than Q3। পাই 1 হচ্ছে সবচেয়ে বেশি মুনাফা নির্দেশ করে, পাই 2 কম, পাই 3 আরেকটু কম। কিন্তু বিক্রয় সর্বোচ্চকরণের মাধ্যমে এখানে আয় সর্বোচ্চকরণ হয়, এটাই বোমল বলেন। মোট আয় সর্বোচ্চ হয়। এবার আমরা শুরু থেকে আবার একটু গুছিয়ে বলি। চিত্র অনুযায়ী প্রথমে টিআর রেখা ক্রমবর্ধমান হারে বাড়ে এবং পরে কমে, এবং টিসি রেখা সবসময়ই ক্রমবর্ধমান। তারপরে এই টিআর এবং টিসি রেখার ব্যবধানই হচ্ছে মুনাফা, যা পরবর্তীতে মুনাফা রেখার মাধ্যমে নিচে দেখানো হয়েছে। চিত্রে টিআর সমান টিসি যখন হয় তখন মুনাফা শূন্য। টিআর রেখার এম বিন্দুতে টিআর ও টিসি রেখার সর্বোচ্চ ব্যবধান, অর্থাৎ ওইখানেই মুনাফা সর্বোচ্চকরণ হয়। Q1 Q2 Q3 হচ্ছে তিনটি উৎপাদন স্তর, যার মধ্যে Q1 সর্বনিম্ন। Q1 থেকে Q2 এবং Q2 থেকে Q3 অধিক বিক্রয় স্তর নির্দেশ করে। সর্বোচ্চ মুনাফা হলো পাই 1, তাই পাই 2 পাই 3 হচ্ছে কম মুনাফা নির্দেশ করে। কিন্তু ফার্ম যদি ন্যূনতম মুনাফায় বিক্রয় সর্বোচ্চকরণ করতে চায় তাহলে Q2 বিক্রয় হবে এবং মুনাফা হবে পাই 2, এবং টিআর রেখা টোটাল রেভিনিউ হবে এইচ বিন্দুতে। আরেকটা যেটা শর্ত ছিল মুনাফাকে শর্ত না বিবেচনা করা, মুনাফাকে শর্ত বিবেচনা না করলে ন্যূনতম উৎপাদন হবে Q3 এবং মুনাফা হবে পাই 3। এই কারণেই বলা হয় মুনাফা সর্বোচ্চকরণের চেয়ে বিক্রয় সর্বোচ্চকরণ করলে আয় সর্বোচ্চকরণ বেশি হয়। সবশেষে আমরা এভাবে বলবো, আয় সর্বোচ্চকরণ দুইভাবে করা যায়, মুনাফা সর্বোচ্চকরণের মাধ্যমে এবং বিক্রয় আয় সর্বোচ্চকরণের মাধ্যমে। অর্থাৎ আমরা চাইলে মুনাফা সর্বোচ্চকরণ Q1 পর্যন্ত উৎপাদন চালিয়ে মুনাফা সর্বোচ্চকরণের মাধ্যমে আয় সর্বোচ্চ করতে পারি, অথবা বিক্রয় আয় সর্বোচ্চকরণের মাধ্যমে মোট আয় সর্বোচ্চ করতে পারি। বোমল মূলত মুনাফার মাধ্যমে সর্বোচ্চ আয় সর্বোচ্চকরণের চাইতে বিক্রয় বাড়ানোর মাধ্যমে আয় সর্বোচ্চকরণটাকে প্রেফার করেন। এবং এজন্যই আমরা যেহেতু দেখতে পাই যে আমরা যদি ন্যূনতম এই দুইটি বক্তব্যকে মাথায় রেখে আমরা যদি এখানে উৎপাদন না থামিয়ে Q2 এবং Q3 পর্যন্ত যায় তাহলে আমাদের ফার্মের জন্য সেটি আরও বেশি সুবিধাজনক হয়। যেমন ফার্ম বাজার আরও বেশি দখল করতে পারে, ফার্ম দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে পারে, ফার্মের ব্র্যান্ড ভ্যালু বাড়ে, ফার্মের পরিচিতি বাড়ে। এই কারণে বলা হয় যে মুনাফা সর্বোচ্চকারী বিক্রয়ের চেয়ে আয় সর্বোচ্চকারী বিক্রয় অধিক। যেহেতু আমি প্রথমে প্রেজেন্টেশনের ব্যাপারে বলছিলাম, আমরা প্রথমে শিরোনাম দেব, মূল বক্তব্য দেব, তারপর একটু বিশ্লেষণ করে নিব তথ্যটি এবং শর্তও দিব। শর্তটা কিন্তু খুবই জরুরি। এবং পরবর্তীতে যখন চিত্র দিব এবং চিত্র ব্যাখ্যা দেব, তারপর আমরা অবশ্যই সমালোচনাও দিব। সমালোচনাতে থাকবে এখানে মুনাফাকে কিছুটা খাটো করে দেখা যায়, বাস্তব জীবনে এর প্রয়োগ কঠিন, তারপরে সব ফার্মের ক্ষেত্রে প্রযোজ্য না, অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা থাকে, দীর্ঘমেয়াদী বিশ্লেষণের অভাব, এইসব কিছু সমালোচনা এড করে দিলে ফার্মের বিক্রয় সর্বোচ্চকরণ তথ্যটা খুব সুন্দর হবে এবং মার্কও বেশি পাওয়া যাবে। আশা করি ফার্মের বিক্রয় আয় সর্বোচ্চকরণ তথ্যটি বোঝাতে পেরেছি। একবার চিত্রটি এঁকে যদি বাসায় প্র্যাকটিস করা হয় তাহলে সেটি আরও ভালোভাবে বোঝা পসিবল হবে। তবে এক্ষেত্রে আমার টিসি রেখাটা আসলে ক্রমবর্ধমান হারে বাড়া দেখালে ভালো হয়। যেমন এখানে আমি যখন রাফ করেছিলাম দেখানোর সময় তখন এটা ক্রমবর্ধমানে বাড়তেই থাকে, উপরের দিকে উঠতে থাকে, তাহলে চিত্রটা আরও সুন্দর হয়। আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, বিদায়।